পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ২৬ জন নিহত। পাকিস্তানের গোলার আঘাতে নিহত ১০ ভারতীয়। ৫টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইসলামাবাদের। নাগরিক ঐক্যের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক। জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান ডক্টর আলী রিয়াজের। জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে ৯ তরুণ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ ৩ জন ট্রাইব্যুনালে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পাকিস্তানের অন্তত ৯টি অবস্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে, আহত অন্তত ৪৬ জন। হতাহতের তালিকায় নারী ও শিশু রয়েছে। অন্যদিকে ভারতের ব্রিগেড সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা ও ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলার আঘাতে নিহত হয়েছে ভারতের অন্তত ১০ জন, আহত হয়েছে ৩৮ জন। এমন পরিস্থিতিতে দুদেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি উস্কানিমূলক আচরণে এমন পরিণতির আশঙ্কাই ছিল জনমনে। এবার গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে বসল ভারত। এতে শুধু পাকিস্তানেরই ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হয়নি, পাল্টা হামলায় আক্রান্ত হয়েছে ভারতও। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুদেশের হুমকি আর মহড়া সংঘর্ষের দিকে মোড় নেয়। বিশ্ব নেতারা আক্ষেপ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানালেও শুনবেন কি দুই দেশের রাষ্ট্রপ্রধান আর সামরিক কর্মকর্তারা? গত ২ সপ্তাহের গুরুতর আশঙ্কা সত্য করে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৪ দিকে পাকিস্তানে হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় স্থলন, নৌ, বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনা সদর। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত তেহরিকি তালেবান পাকিস্তান সহ জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটি। बुज़दिल भारत ने पाकिस्तान पर बिला इश्तियाल জাহরিয়ত কি হামলা নিয়ে নয়াদিল্লির দাবি সঠিক নয় বলেছে ইসলামাবাদ। পাকিস্তানের পাঞ্জাবে জারি হয়েছে জরুরি অবস্থা। পাল্টা হামলায় ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনা সদর। বলা হয়েছে ভারতের ৩টি রাফাল, একটি সুখোই 30 আর একটি মিগ-29 ভূপাতিত করা হয়েছে। হামলা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর আর নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা চৌকিতে। সেনা সদরের দাবি, ভারত জঙ্গি অবস্থানে হামলার কথা বললেও ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মসজিদ সহ বেসামরিক স্থাপনা। আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও পাঞ্জাবের কোটলি, ভাওয়ালপুর সহ একাধিক স্থানে হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই হামলাকে কাপুরুষোচিত বলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জনগণকে আশ্বস্ত করে এক্স হ্যান্ডেলে বলেছেন, বিনা উস্কানিতে চালানো ভারতের এই হামলার যথাযথ জবাব দেয়া হচ্ছে। দেশবাসী পাকিস্তান সেনাবাহিনীর সাথে আছে। ভারতের এই হামলাকে লজ্জাজনক বলে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ে এই সহিংসতা থামবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুই দেশই সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ করবে বলে প্রত্যাশা করেছেন তিনি। গুতেরেসের এই বিবৃতি সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক। পাল্টাপাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে ভারতের আকাশ ব্যবহার করা দেশি বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর উপর। জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় আর রাজকোটে বিমানের ওঠানামা বন্ধ করে ফ্লাইটগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রী ভোগান্তির জন্য আগেভাগেই নোটিশ দিয়েছে স্পাইসজেট, ইন্ডিগোর মতো একাধিক বিমান পরিবহন সংস্থা। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজনৈতিক দলগুলোর নিজস্ব আদর্শ থাকবে, তবে জাতীয় স্বার্থে মৌলিক জায়গায় সবাইকে একমত হতে হবে বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা।
বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা শুধু কমিশনের কাজ নয়, এটা নিয়ে সবাইকে কাজ করতে হবে। এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করবে তার দল। 118টি সংস্কার প্রস্তাবের সঙ্গে নাগরিক ঐক্য একমত বলে জানান তিনি। তার পাশাপাশি যেটা দরকার, আমাদেরকে সকলকেই একটা কতগুলো মৌলিক জায়গায় আমাদেরকে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর থেকে আমরা আশা করছি যে প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন, দিয়ে এক জায়গায় আসা যাবে। যেই দলগুলি, বিশেষ করে আপনি বললেন যে দলগুলি একমত পোষণ করেছে যে বিষয়গুলির উপরে, এইটা নিয়েও একটা আমরা একমত হয়ে একটা ঘোষণা দিতে পারি। জঙ্গি নাটক সাজিয়ে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 তরুণ হত্যা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ 3 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্য 2 জন হলেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা। সকাল 10টার দিকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 24 মার্চ এই 3 জনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ বেঞ্চ। একই সঙ্গে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 7 মে দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম সেদিন জানিয়েছিলেন, তদন্ত সংস্থার সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে এই 3 পুলিশ কর্মকর্তার নির্দেশ ও পরিকল্পনায় জাহাজবাড়ি হত্যাকাণ্ড হয়েছে। 2016 সালের 26 জুলাই কল্যাণপুরের 5 নম্বর সড়কের জাহাজবাড়ি হিসেবে পরিচিত তাজ মঞ্জিলের 5ম তলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে 9 জন নিহত হয়। গত 6 মার্চ জঙ্গি নাটক সাজিয়ে ওই 9 তরুণ হত্যা মামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানির দিন ধার্য হয়েছে 13 মে। বুধবার জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আপিল বিভাগে বলেছেন, জামায়াতে ইসলামী নিবন্ধন না থাকায় দেশে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। মামলাটি দ্রুত শুনানি প্রয়োজন বলে আদালতে উপস্থাপন করা হয়। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল শুনানির জন্য আগামী 13 মে দিন ধার্য করেন। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ সুগম হয়। উপকূলীয় এলাকা না হলেও নড়াইলের নদী ও খালের পানিতে প্রতি বছরই বাড়ছে লবণাক্ততা। সেচ কাজে এ পানি ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে ভূগর্ভের পানি তুলতে হচ্ছে প্রান্তিক কৃষকদের। এতে উৎপাদন খরচ বাড়ছে দ্বিগুণেরও বেশি। লবণাক্ততার কারণে 5000 একর 3 ফসলি জমি পরিণত হয়েছে 1 ফসলি জমিতে। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর রিপোর্ট। লবণাক্ততা বেড়েছে নড়াইলের চিত্রা, নবগঙ্গা ও আফরা নদীর পানিতে। এতে সেচের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন খাল, বিল ও জলাশয়ের পানি। বিল ও ঘেরবেষ্টিত এই জনপদের মানুষের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ ও মৎস্য চাষ। জেলায় তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠায় এই জনপদের 82% মানুষ কৃষির উপর নির্ভরশীল। সেচের জন্য তারা নদী ও খালের পানি ব্যবহার করে, কিন্তু এখন ওই নদী ও খালের পানিতে বেড়েছে লবণাক্ততা। বোরিং করে আমরা সেচ দিই ধানে, যাতে আমাদের খরচ অনেক বেড়ে গেছে। খালে নোনা পানি ছিল না, তখন আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন আমরা দেখতে পাই যে যখন আমাদের ধান ফলে তখনই নোনা পানি আসে খালে, ওই পানিটা যখন আমরা ফসলে দেয় তখন ফসলটাই নষ্ট হয়ে যায়। এই নোনা পানির জন্য আমাদের এই নড়াইলবাসী মারাত্মক ক্ষতিগ্রস্ত ভাই। নোনা পানি না ঢুকলে 3টে ফসল হয়, আর এখন নোনা পানি ঢুকলে একটা ফসল হয় না ভালো। মাটির নিচের পানি ব্যবহারে কৃষকের খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। নদী, খাল সহ উন্মুক্ত জলাশয় থেকে পানি নিয়ে বোরো আবাদ করলে 1 বিঘা জমিতে সেচ দিতে কৃষকের খরচ হয় সর্বোচ্চ 2500 টাকা, আর মাটির নিচ থেকে পানি তুলতে খরচ হয় 7000 টাকা পর্যন্ত। এই লবণ পানির এই মাত্রাটা কমাতে গেলে আমাদেরকে অবশ্যই করে উজান কেন্দ্রিক যে নদীগুলো আছে সেই নদীগুলোর নাব্যতা ঠিক রেখে মিষ্টি পানির প্রবাহটা বাড়াতে হবে। উজান পাটের নদী সিল্টেড হয়ে যাচ্ছে, যেটা স্বাভাবিক কারণেই লবণাক্ততা এখানে ঢুকে আটকে যাচ্ছে জমিতে বা নদীর পাড়ে। এটাই আবার কিন্তু কৃষক ব্যবহার করছে।
মাটির নিচের পানির উপর নির্ভরতায় কৃষক ঝুঁকির মধ্যে পড়বে বলে মনে করেন বিএডিসির কর্মকর্তা। গ্রাউন্ডের পানির লেভেলটা কমে যাচ্ছে। আমাদের সাধারণত যে পরিমাণে রিচার্জ হওয়া উচিত প্রত্যেক বছর, বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে আমাদের রিচার্জটা সেই পরিমাণে হচ্ছে না। তো আলটিমেটলি দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা কমে যাচ্ছে। কৃষকদের জন্য এবং আমাদের স্বাভাবিক মানুষের পানি ব্যবহারের জন্য অনেক ক্ষতি হবে। সমস্যা থেকে উত্তরণে লবণ সহিষ্ণু জাতের ফসল উৎপাদনে কৃষকের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যে সকল ফসল সহজেই লো লিফট পাম্পের মাধ্যমে সেচ কার্যক্রম করা যায়, নদীয় খাল থেকে সুপেয় মিষ্টি পানি নিয়ে সহজে সেচ কার্যক্রম সহায়তা করতে পারে, এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন সময় পরামর্শ দিয়ে যাচ্ছে। যে সকল ফসল আসলে টিকে থাকতে পারে এই লবণাক্ততার মাত্রায়, সেই ফসলগুলো আমরা চাষে উদ্বুদ্ধ করছি। বিশেষত সূর্যমুখী বা অল্প পানি লাগে যে ফসলগুলো, বিশেষত ভুট্টা, গম, এই চাষগুলোতে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। পানিতে লবণের মাত্রা 0.75 ডিএস এর বেশি হলে সেচের অনুপযোগী ধরা হয়। নড়াইলের বিভিন্ন এলাকায় নদী ও খালের পানিতে লবণাক্ততার মাত্রা 1.75 ডিএস পর্যন্ত দেখতে পেয়েছে কৃষি বিভাগ। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। ধন্যবাদ সবাইকে।